তাহলে তামাদি আইন থেকে আপনার এমসিকিউতে থাকবে 10 মার্ক, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10 মার্ক, আর সিপিসিতে হচ্ছে আপনার 20, টোটাল আপনার এই 40। তো আমরা বলতে পারি যে দেওয়ানি রিলেটেড আপনার এই 40 মার্কের মধ্যে তামাদি আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই দুটা আইন মোটামুটি আপনার জন্য সহজ, খুবই ছোট, অতটা বড় না। পেনাল কোড সিআরপিসির তুলনায় এই দুটো অনেক ছোট, একটু সময় দিলে এখানে নাম্বারটা আপনার জন্য ভালো আসবে। তো প্রথমে আমরা মূল জিনিসটাতে চলে যাই। দেখেন যে আমরা আইনটা কবে পাশ হইছে, কি কি বুঝায়, এটা আমরা আলোচনা করেছি। এটা আলোচনা করে সময় নষ্ট করার কিছুই নেই, আপনি একবার দেখে নেবেন। মূল কাহিনী যেটা, যেই প্রশ্নটা আপনার মাঝে আসবে সেটা হচ্ছে তামাদি আইনের 3 ধারা থেকে নানা প্রকারের প্রশ্ন আপনার কাছে হইতে পারে। তাহলে তামাদি আইনের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে তামাদি আইনের সেকশন নাম্বার 3। এইটার মূল কাহিনীটা হচ্ছে যে তামাদি দোষে মামলা খারিজ, মানে তামাদির পরে যদি আপনি কোনো মামলা, কোনো মোকদ্দমা, কোনো আপিল, কোনো দরখাস্ত, কোনো কিছু আদালতে দেন, 3 ধারা বলে যে বিচারক এটা খারিজ করে দিবে। তাহলে আমরা একটা সাসটেনটিভ অর্ডার পাচ্ছি, এটাকে আমরা বলতেছি যে সাসটেনটিভ ল বা সাসটেনটিভ সেকশন, যেটা বিচারককে একটা ক্ষমতা দিচ্ছে যে তামাদির পরে যদি কোনো কিছু আসে আপনি 3 ধারার অধীনে খারিজ করে দিবেন। কোন প্রক্রিয়ায় করবে ওইটা আমাদের সিপিসির ওয়ার্ডার 7 রুল 11 বর্ণনা করে। তাহলে যখনই তামাদি আইনে 3 ধারা পড়বেন, ওয়ার্ডার 7 রুল 11 আপনার যাতে মাথায় আসে যে তামাদি আইনে 3 ধারা হচ্ছে সাসটেনটিভ সেকশন, আর এটা কিভাবে হবে এটা আমাদের তখন সিপিসিতে বলে যে এইভাবে আপনি খারিজ করবেন। এখন তামাদি আইনে 3 ধারা আসলে মূলত 3টা জিনিস বলে, আপনি যখন পড়বেন বলবে যে যে কোনো স্যুট হোক, আপিল হোক, এনি আদার অ্যাপ্লিকেশন, যদি আপনার তামাদির শিডিউলে যে সময় দেওয়া আছে 1 বছর, 2 বছর, 3 বছর, 6, 12, 30, 60 বছর, এরপরে যদি যান তারা খারিজ করে দিবে। তো পরীক্ষা তো আর ওইভাবে আপনার আসে না। আপনার এই যে দেওয়ানি মূল মামলা বলতে কি বোঝায়, এটা একবার আপনার আগে বুঝতে হবে যে কোনগুলা দেওয়ানি মূল মামলা। তাহলে আমরা তামাদি আইনের 1 নম্বর অনুচ্ছেদ থেকে 149 পর্যন্ত যত প্রকারের মামলা আপনি পাচ্ছেন সবগুলাই হচ্ছে এই যে মূল মামলা। যেমন মোহরানা, দলিল সংশোধন, দলিল বাতিল, দখল উদ্ধার, যাবতীয় সবকিছুই, সত্যের ঘোষণা, ঘোষণামূলক। তার মানে তামাদি আইনের অনুচ্ছেদ 1 থেকে নিয়ে 149 পর্যন্ত যেই মামলাগুলো আছে, এই মামলাগুলা যদি আপনি নির্দিষ্ট সময়ের পরে যান 3 ধারার অধীনে খারিজযোগ্য। আর আপিল এবং দরখাস্ত, এগুলারও জেনারেল নিয়ম হচ্ছে যে আপিলও যদি আপনি সময়ের পরে যান খারিজ করে দিবে, দরখাস্ত সময়ের পরে দিলে খারিজ করে দিবে। তবে এই দুটার মধ্যে একটু ফেরকা আছে, মানে এই দুটার মধ্যে 5 ধারার সাথে মিলিয়ে পড়তে হবে। আপনি যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা চান, আপনি এতটুকু পড়তে পারেন যে তামাদি আইনের আসলে 3 ধারায় শুধুমাত্র দেওয়ানি মূল মামলা খারিজের কথাই বলা আছে। আপিল এবং দরখাস্ত এগুলো যদিও খারিজের কথা বলা আছে সাবজেক্ট টু 5 সেকশন, মানে 5 নম্বরে আবার কিছু এক্সেপশন দেওয়া আছে। তো এই জন্য আমরা 3 ধারাটা এভাবে মনে রাখবো যে প্রতিটা দেওয়ানি মূল মামলা যদি তার নির্দিষ্ট সময়ের পরে দায়ের করা হয় তাহলে বাধ্যতামূলক এটা খারিজ হবেই হবে। আদালত খারিজ করতে বাধ্য থাকবে, তার নিজস্ব কোনো মতামত এখানে চলবে না, ডিসক্রিশনারি পাওয়ার চলবে না, ইনহেরেন্ট কোনো পাওয়ারও চলবে না। আদালতের কাছে আমরা কি জানি 2 প্রকারের ক্ষমতা আছে, একটা হচ্ছে ইনহেরেন্ট রাইট, আর একটা হচ্ছে তার ডিসক্রিশনারি পাওয়ার। তো 3 ধারা বলে যে তার কোনো পাওয়ারই কাজে লাগবে না, এই 3 ধারার কথা শুনতে হবে, আপনাকে মামলাটা খারিজ করতেই হবে। বিচারক বলতে পারবে না যে আমি এটা গ্রহণ করলাম তামাদির পরে, তার এই সুযোগটা নাই। এখন যদি বিবাদী আপত্তি নাও করে, মাঝে মধ্যে আপনার এমসিকিউতে অপশন এরকম দিবে যে বিবাদী কোনো আপত্তি করে নাই, তামাদের বিষয়ে কোনো প্রশ্ন তুলে নাই, এখন কি হবে? তো 3 ধারা বলে যে 3 ধারা বাদী বিবাদীর কিছু আসে যায় না। 3 ধারা হচ্ছে একটা লিগ্যাল প্রিন্সিপাল, আইনের বাধ্যবাধকতা। তাই বাদী আপত্তি করলো, বিবাদী করলো, চুক্তি করলো, এতে আইনের কিছু আসে যায় না। তাহলে বাদী বিবাদী চুক্তি করুক বা না করুক তাতে আইনের কিছু আসে যায় না। বিবাদী আপত্তি করুক বা না করুক, সেলফ ডিফেন্স নেক বা না নেক, অ্যাজ এ ডিফেন্স হিসাবে তামাদিটা আনুক বা না আনুক, বিচারকের এগুলো দেখার বিষয় না। এটা বিচারকের উপর একটা বার্ডেন আরোপ করা হয়েছে যে প্রতিটা মামলা যখনই আসবে দেওয়ানি মামলা, বাধ্যতামূলকভাবে আপনি 3 ধারাটা যাচাই করে দেখবেন যে মামলাটা ইন টাইম হয়েছে কিনা, না হইলে আপনি খারিজ করেন। সহজ কথা হচ্ছে এখানে। তাহলে আজকে থেকে 3 ধারায় আপনি বুঝবেন যে 100% বলতে পারি দেওয়ানি মূল মামলাটাই 3 ধারায় খারিজ হয় বাধ্যতামূলক। আপিল আর দরখাস্ত যদিও আছে, নর্মালি হয় না, কারণ 5 ধারা বলে
এই যে আপিল আর দরখাস্ত যেগুলো আছে, এগুলাতে আপনি চাইলে যদি একটা কজ দেখাইতে পারেন, কারণ দেখাইতে পারেন, সমস্যা দেখাইতে পারেন, উপযুক্ত কারণ দেখাইতে পারেন, সময়টা বর্ধিত হইতে পারে, মানে বিলম্বটা মওকুফ করা যাইতে পারে। তাহলে আপনি এটা মনে রাখবেন এইভাবে যে 5 ধারায় আমাদের সময় বৃদ্ধির ক্ষেত্রে দেওয়ানি মূল মামলার জন্য চলবে না। তার মানে দেওয়ানি মূল মামলায় সময় বৃদ্ধি করা যাবে না। আরেকটা হচ্ছে যে কোনো এক্সিকিউশন প্রসিডিং এ সময় বৃদ্ধি করা যাবে না। এই দুইটা বাদ দিয়ে আইনের জগতে যা কিছু আছে, যত প্রকার নাম হয়, আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত, মিস আপিল, মিস কেসেস, যা কিছু আছে, যত প্রকার দরখাস্ত আছে, 5 ধারা প্রযোজ্য হয়। এটা আপনার জন্য ইজি যে ডিক্রি জারি এবং হচ্ছে দেওয়ানি মূল মামলা ব্যতীত আইনের জগতে যত অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করা যায়, সাবমিট করা যায়, পুট আপ করা যায়, সব ব্যাপারে 5 ধারাতে আপনি সুবিধা নিতে পারবেন, কিন্তু দেওয়ানি মূল মামলা আর ডিক্রি জারিতে পারবেন না। এইভাবে পড়লে মাত্র 2 মিনিটের পড়া, অযথা এত কিছু আপনার পড়ারই দরকার নাই। 5 ধারাতে যদি আপনার অপশন থাকে নিচের কোনটা 5 ধারাতে সময় বাড়ানো যায়, আপনার কি থিওরি কি দেখবেন, দেওয়ানি মূল মামলা, ডিক্রি জারি, এই দুটো যদি আপনার যে কোনো একটা থাকে যে এটাতে যাবে না, বাকি সবগুলাতে যাবে। আর উল্টাভাবে মনে রাখতে চাইলে আপনারা মনে রাখতে হবে 5টা: আপিল, লিভ টু আপিল, রিভিশন, রিভিউ, যে কোনো প্রকার দরখাস্ততে আপনি কজ দেখাইতে পারেন যে আমি এই কারণে আসতে পারি নাই। তো এটার মধ্যে আবার অনেকগুলা নাম আছে, 5 ধারার অনেক নাম। একটারে বলে যে এটা হচ্ছে যে কন্ডোনেশন অফ ডিলে, মানে বিলম্ব মওকুফ, উপযুক্ত কারণ মানে সাফিসিয়েন্ট কজ, এরপরে হচ্ছে বিলম্ব মওকুফ, সময় বৃদ্ধি। এটা ছাড়া আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, এরকম অনেক নামে অবহিত করা হয়। একটু জাস্ট মনে রাখবেন, যেটা আসে আপনি দিয়ে দিবেন। এখন এমসিকিউতে আরো কঠিন করে যেটা থাকে যে নিচের কোনটা তামাদি আইনের 5 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে, এইরকম করে 4টা অপশন দিয়ে দেয় যে বাদী বিবাদী কোনো একজন মারা গেল, এটা কি উপযুক্ত কারণ কিনা, কোনো দুর্ঘটনা ঘটলো, এটা উপযুক্ত কারণ কিনা, ব্যক্তি দেশের বাইরে ছিল, এটা উপযুক্ত কারণ কিনা, আইনজীবী ভুল করলো, এটা ব্যক্তি কারণ কিনা, ব্যক্তি জেলে আছে, এটা উপযুক্ত কারণ কিনা। নর্মালি কথা হচ্ছে যে আমাদের বেয়ার অ্যাক্টের ভাষা এগুলো কিছুই দেওয়া নাই, জাস্ট বলা আছে যে কি যে হাইকোর্টের কোনো প্রথা, প্র্যাকটিস, ক্যালকুলেশনে তামাদি গণনায় যদি ভুল হয়, এটা একটা উপযুক্ত কারণ। আর এই যে যেগুলো আমরা নিচ্ছি এটাও উপযুক্ত কারণ, তবে এটা আইনে নাই, এটা আমরা আদালতের বিভিন্ন যে নজিরের ভিত্তিতে নেই। যে ধরলাম যে হঠাৎ করে বাদী বিবাদী কেউ মারা গেল, তো সেক্ষেত্রে ডিলে হইতে পারে তার উত্তরাধিকারীরা আসতে, তো এটা একটা উপযুক্ত কারণ হইতে পারে। আপনি আদালতে যাচ্ছিলেন, দুর্ঘটনা করে 1 মাস হাসপাতালে থাকলেন, এটাও একটা উপযুক্ত কারণ। আপনি যে কোনো কারণবশত দেশের বাইরে ছিলেন, তো সেটাও একটা উপযুক্ত কারণ। আপনার আইনজীবী ভুল করে বসে আছে, এটা উপযুক্ত কারণ। হঠাৎ করে আপনারা গ্রেফতার করে জেলে পড়ে আছেন, তো এটাও একটা উপযুক্ত কারণ। তাহলে এইগুলো একটা উপযুক্ত কারণ হইতে পারে। অপশনে যদি থাকে এটা জাস্ট দিবেন। তবে আবার ওই যে আপনি বিয়ে শাদী করছেন, আপনার জন্মদিন, বউয়ের জন্মদিন, হানিমুনে যাচ্ছেন, ওইগুলো আবার উপযুক্ত কারণ না। তার মানে যেটা আইনের সাথে সামঞ্জস্য, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আশা করি আজকে থেকে 3 ধারায় আর 5 ধারায় যদি কোনো এমসিকিউ আসে, আপনার ভুল করার কোনো কারণ নাই। আবারও মনে রাখেন যে দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন না করলে আদালত, বিচারক খারিজ করতে বাধ্য। বাদী বিবাদীর প্রশ্ন তোলা না তোলার উপর বিচারক নির্ভর করবেন না, এটা আইনি বাধ্যকতা। বিচারক আইনগতভাবে তাকে সেটা অর্ডার দিয়েছে, আপনি এটা খারিজ করেন। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা সময়টা বাড়াইতে পারবো 5 ধারার অ্যাপ্লিকেশন দিয়ে। তো কোনটার পারবো না? দেওয়ানি মূল মামলা, ডিক্রি জারি ছাড়া আইনের জগতে দরখাস্ত চলে, আপিল, লিভ টু আপিল, রিভিউ, রিভিশন, এনি আদার অ্যাপ্লিকেশন, সব জায়গায় যদি আপনি একটা কারণ দেখাইতে পারেন, আর ওই কারণে যদি বিচারক সন্তুষ্ট হয়, বিচারক চাইলে আপনার এই যে যতদিন পরে আসলেন এই সময়টাকে কন্ডোন করতে পারে, বলতে পারে যে ঠিক আছে আপনি মামলাটা, আপিলটা, রিভিউটা, রিভিশনটা, লিভ টু আপিলটা দায়ের করেন। এটা হচ্ছে। আর উপযুক্ত কারণ কোনগুলা? বেয়ার একটা বলা আছে শুধু হাইকোর্টের কোনো প্রথা, আদেশ, ক্যালকুলেশনে যদি ভুল হয়, আর আদালতের নজির থেকে আমরা যে কোনো মৃত্যু, দুর্ঘটনা, প্রবাস, ভুল, জেল, এই জিনিসগুলো নিতে পারি। তাইলে 3 আর 5 ধারা এইভাবে আপনি সবসময় পড়বেন, মনে রাখবেন। এটা আপনার লিখিততেও কাজে আসবে, ভাইভাতেও কাজে আসবে, এতটুকুই। মাঝখান দিয়ে 4 নাম্বারটা বলে যেই দিন আপনি শেষ দিনে আদালতে যাচ্ছেন,
পাওনা টাকা আদায়ের সময়সীমা 3 বছর। এখন আপনি প্রথম দিন যাবেন না শেষ দিনে যাবেন আপনার খুশি, আদালত আপনারে বাধ্য করতে পারে না বা বলতে পারে না যে আপনি শেষ দিনে কেন আসলেন। এখন শেষ দিনে শুক্রবার পড়লো, শনিবার পড়লো, আদালত বন্ধ পড়লো, আপনি এখন করবেন কি? তো 4 ধারা ওই প্রোটেকশনটা আপনারে দেয়, যে 4 ধারা আপনারে বলতেছে যে কোনো সমস্যা নাই, যদি তামাদির শেষ দিন যদি আদালত বন্ধ থাকে, কোর্ট ক্লোজ, তাহলে পরবর্তী যেই দিন আদালত খুলবে তাই সেটা 1 মাস পরে খুলুক, যেমন করোনা ভাইরাসের সময় অনেক দিন বন্ধ ছিল, 1 বছর পরে খুলুক, আপনি মামলা দায়ের করতে পারবেন। ধরে নেওয়া হবে যে আপনি তামাদির সময়ের মধ্যে মামলাটা দায়ের করছেন। তাহলে 3, 4, 5 তিনোটা সেকশনই আপনার জন্য গুরুত্বপূর্ণ, আর এটা বাস্তব কাজের সাথে জড়িত। আর যেখানে আপনি যখনই 3 ধারাটা পড়বেন সাথে সাথে ওই যে সিপিসিটাও আপনি সাথে নিয়ে নেবেন, ওয়ার্ডার 7 রুল 11। তো আমরা অলরেডি পড়ছি সিপিসিতে, আমরা যেহেতু সিপিসি শেষ করছি এই গ্রুপে, যে 4টা কারণে মামলাটা খারিজ হইতে পারে। 1 নম্বর হচ্ছে যদি মামলাতে কজ অফ অ্যাকশন না থাকে। এখন আপনাদের যদি বলে যে কজ অফ অ্যাকশন জিনিসটা কি, আপনি অ্যান্সারটা কি দিবেন? কজ অফ অ্যাকশন কি? ধরেন যে আমি আপনার কাছ থেকে টাকা নিছি 1 বছরের জন্য, কালকে 14 তারিখে 1 বছর পূর্ণ হবে, আজকে 13 তারিখে মামলার কোনো কজ অফ অ্যাকশন নাই, মামলা দায়ের করলে মামলা খারিজ হবে। কারণটা কি? কারণ এখনো 14 তারিখ আসে নাই, মামলার কোনো কারণটাই তো উদ্ভব ঘটে নাই। 14 তারিখে না দিলে আপনি 15 তারিখে মামলা করবেন, অথবা যেইখানে আপনি আইনগতভাবে একটা অধিকার পান সেটা হলো কজ অফ অ্যাকশন। যেমন ধরেন যে একজন ব্যক্তি মারা গেছে, তার ছেলেও আছে মেয়েও আছে, এখন যদি তার বোন অথবা তার ভাই যদি উত্তরাধিকারী দাবি করে আদালতে মামলা করে, আদালত বলবো যে দেয়ার হ্যাভ নো কজ অফ অ্যাকশন, আপনার আইনগত কোনো কারণই তো আসে নাই, কারণ ওই মারা গেছে, তার ছেলে আছে মেয়ে আছে, তারা সম্পত্তি পাবে, আপনি কে? তো ওইটা হচ্ছে আমার মামলাতে কজ অফ অ্যাকশন নাই, তাহলে মামলাটা খারিজ হবে। আর বাকি দুইটা হচ্ছে যদি আমরা প্রপারলি সুট ভ্যালু না করি, কোর্ট ফি যদি প্রপারলি না দেই, তাহলে খারিজ হইতে পারে। আর সর্বশেষ হচ্ছে এটা, যদি কোনো আইনগত কোনো আইন দ্বারা মামলাটা বাড়িত হয়, বার্ড বাই এনি ল। তো আমরা এখানে তামাদি আইনের 3 ধারাটা এখানে প্রযোজ্য করব, যে তামাদি আইনের 3 ধারা বলছে তামাদির পরে আসলে এটা খারিজ হবে। তো ধরলাম এখন বাস্তবতা যেটা আপনি হাইকোর্টে গেলেও পাবেন, যে অ্যাপ্লিকেশনগুলো আপনারে করতে হয়, অথবা যেটা আপনার এমসিকিউতে আসতে পারে। ধরেন যে আপনি বাদীর আইনজীবী, আরেকজন হচ্ছে বিবাদীর আইনজীবী, বাদী মামলা দায়ের করছে, এখন আপনি বিবাদীর আইনজীবী হিসাবে দেখলেন যে তামাদির পরে সে মামলাটা দায়ের করছে, তাহলে আপনি কি করবেন? আপনি এখানে 3 ধারার অধীনে একটা অ্যাপ্লিকেশন দিবেন যে তার মামলাটা খারিজ করা হোক, ওয়ার্ডার 7 রুল 11 মামলাটা খারিজ করা হোক। এখন আপনি বিচারককে কি করলেন? দরখাস্তটা দিলেন, বিচারক আপনার শুনানি করে সমস্ত কিছু করে ধরলাম যে মঞ্জুর করলো, মামলাটা খারিজ করে দিল। এখন এমসিকিউ হচ্ছে এই খারিজের বিরুদ্ধে বাদীর প্রতিকারটা কি? ওয়ার্ডার 7 রুল 11-এ যদি কোনো মামলা খারিজ হয়, বাদীর আইনজীবী হিসাবে আপনার প্রতিকারটা কি? আপনি কি করবেন? আপিল করবেন, রিভিউ করবেন, রিভিশন করবেন, করবেনটা কি? তো এটা আপনি মনে রাখবেন, ওয়ার্ডার 7 রুল 11 হচ্ছে আমাদের একটা ডিম ডিক্রি। তো 96 ধারা বলে যে প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, অতএব বাদীর আইনজীবী হিসাবে আপনি আপিল করবেন। এটা গেছে ওয়ান সাইড। এখন ধরেন যে আপনি অ্যাপ্লিকেশন করছেন বিবাদীর আইনজীবী হিসাবে, আদালত আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করছে যে না, এটা খারিজ হবে না ওয়ার্ডার 7 রুল 11-এ। এখন এইটার বিরুদ্ধে আপনি কিন্তু আপিল দায়ের করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? এইটা যেহেতু না মঞ্জুর হইছে, আপনি ছিলেন কি বিবাদী, আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনার অ্যাপ্লিকেশন খারিজ হইছে, তো সেক্ষেত্রে আপনাকে রিভিশন দায়ের করতে হবে। তাহলে দেখেন দুইজনের জন্য কিন্তু দুইটা জিনিস, বাদীর আইনজীবী হিসাবে আপনি আপিল করবেন, বিবাদীর আইনজীবী হিসাবে আপনি রিভিশন করবেন, কারণ আপনি অ্যাপ্লিকেশন করছিলেন খারিজ করার জন্য, বিচারক আপনারটা গ্রহণ করে নাই। তো যেহেতু গ্রহণ করে নাই, এটা আদেশ হইল, তো আদেশের বিরুদ্ধে আপনি কি করবেন? রিভিশন দায়ের করবেন। তো এইটুক জাস্ট মনে রাখবেন যদি আপনার আসে, যাতে এইটা আপনার ভুল না হয়। রিভিশনটা কোথায় করবেন? অবশ্যই আপনি জেলা জজের কাছে রিভিশন দায়ের করবেন। তাহলে এই পাতাটার মধ্যে মূলত আমরা তামাদি আইন পড়তে গেলেও দেখেন যে সিপিসিটা কানেক্টেড, আর এইভাবে কানেক্ট করে যদি একবার পড়তে পারেন, আশা করি যে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম। আর একটা এমসিকিউ থাকবেই, এই 4টা থেকে একটা এমসিকিউ তো আপনার থাকবেই। সেকশন নাম্বার জানতে চাইতে পারে, উপাদান জানতে চাইতে পারে, বিষয়বস্তু জানতে চাইতে পারে।
আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে 3 ধারা বলতেছে কি, তামাদি দোষে মামলা খারিজ। 4 ধারা বলতেছে আদালত বন্ধ থাকলে পরবর্তী দিন আসেন, কোনো সমস্যা নাই। 5 ধারা বলতেছে যে কিছু ক্ষেত্রে আমি সময়টা বাড়ায় দিতে পারি। আর অর্ডার 7 রুল 11 বলে কজ অফ অ্যাকশন না থাকলে, সুট প্রপারলি ভ্যালুয়েশন না করলে, কোর্ট ফি প্রদান না করলে, আর বার্ড বাই এনি ল, মামলা খারিজ হবে। খারিজ হইলে আপনি যেহেতু অ্যাপ্লিকেশন করছেন, আপনি যদি বাদীর আইনজীবী হিসাবে যান, যদি মামলাটা বিচারক যদি কি করে আমলে নিয়ে যদি খারিজ করে, আপনি আপিল করবেন 96 দিনে। আর আপনি বিবাদীর আইনজীবী হিসাবে আপনি দরখাস্ত দিয়েছিলেন যাতে খারিজ করা হয়, বিচারক আপনার দরখাস্ত যদি রিজেক্ট করে, আইনগত আপনার প্রতিকার হচ্ছে আপনি রিভিশন দায়ের করবেন। আশা করি যে তামাদি আইনের এই 3টা সেকশন এর মতো সহজভাবে আর কোথাও পড়ার এখন পর্যন্ত আমি দেখিনি, বাকিটা আপনার খুশি। দ্বিতীয় কনসেপ্টে এখন আমরা চলে আসি। একদম সহজভাবে মনে রাখবেন, ভিতরে যাওয়ারই আপনার দরকার নাই, এমসিকিউতে অত ভিতরে যায় না, উপর থেকে হেডিংটা আসে বা কোথাও ভাইবা ধরলেও আপনারা হেডিংটাই ধরবে। যে তামাদি আইনে লিগাল যে অক্ষমতা, লিগাল ডিসেবিলিটি আছে, এই ডিসেবিলিটি রিলেটেড আমাদের 3টা সেকশন আলোচনা করে। সেকশন নাম্বার 6, সেকশন নাম্বার 7, সেকশন নাম্বার 8। তাহলে লিগাল ডিসেবিলিটি কত ধারায় আছে? 6 ধারা। যদিও 3টা সেকশন আলোচনা করে, কিন্তু মূলত হচ্ছে আমাদের 6 ধারা। তাহলে লিগাল ডিসেবিলিটির মধ্যে কয় ধরনের ব্যক্তি পড়ে, যদি আপনার এরকম এমসিকিউ থাকে, অ্যান্সার হবে 3 ধরনের ব্যক্তি পড়ে। একটা হচ্ছে কি নাবালক বা মাইনর, যার বয়স 18 বছরের কম। 2 নাম্বার হচ্ছে যে ইনসেন বা পাগল ব্যক্তি। 3 নাম্বার হচ্ছে যে ইডিয়েট বা জড়বুদ্ধি বা হাবাগ্য, বা যেটা আপনার মনে থাকে বাংলা সেটা মনে রাখবেন। এই 3 ধরনের ব্যক্তিকে আইনগত লিগালি বলে যে এরা লিগালি ডিসেবল। আর 7 নাম্বার সেকশনে বলে যে এই 6 নাম্বারে যারা লিগালি ডিসেবল, এরা যদি কোনো যৌথভাবে কোথাও মামলা দায়ের করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়, তখন নিয়ম কানুনটা কি হবে। আর 8 নাম্বারটা বলে যে 6 আর 7 ধারার যত প্রকার আপনি সুবিধা নেওয়ার যদি নিতে চান, 8 ধারাটাকে অবশ্যই মানতে হবে। 1 নাম্বার হচ্ছে প্রিএমশনের মামলায় 6 ধারা 7 ধারার সুবিধা পাওয়া যায় না, মানে কারোর জন্য তো আমাদের স্থগিত থাকে না। আর 6 ধারা 7 ধারার সুবিধা নিলে আপনি যখন মামলা দায়ের করতে যাবেন, ম্যাক্সিমাম 3 বছর সময় পাবেন, এর বেশি একদিনও পাবেন না। তাহলে এই 3টা ধারা, এর চাইতে আর ভিতরে কিছুই নেই। তাহলে লিগালি ডিসেবল ব্যক্তি 3 জন, নাবালক, পাগল আর হচ্ছে হাবাগোবা। 7 নম্বরে বলে এই 6 ধারার যে 3 জন ব্যক্তি, এরা যদি যৌথভাবে কোনো মামলা দায়ের করার অধিকার প্রাপ্ত হয়, তখনকার নিয়ম কানুন। আর 8 ধারা বলে যে এই নিয়ম কানুনগুলো অগ্রকরে প্রযোজ্য না, আর 3 বছরের বেশি সময় পাবে না। তো এই 3টা ধারা আসলে মূলত কি বলে সেটা আমরা এখানে নোট করে দিয়েছি। মূলত 6, 7 ধারার 8 ধারার কাহিনীটা হচ্ছে তামাদি গণনা শুরু হয় না, তামাদিটা স্থগিত থাকে। আর কখন গণনা শুরু হবে সেটার আভাসটা দেয়। মানে ব্যক্তি যখন 18 বছর হবে তখন গণনা শুরু হবে, 18 বছর আগ পর্যন্ত বন্ধ থাকবে, এই কথাটাই তো বলতেছে, আর তো কিছু না। পাগল যতদিন পাগল থাকবে বন্ধ থাকবে, পাগল থেকে ভালো হইলে তো গণনা শুরু হবে। তার মানে এই 3টা সেকশন আপনাকে তামাদি স্থগিত থাকে আর কখন এটা শুরু হবে তার আভাসটা দেয়। এটাই হচ্ছে আমাদের লিগ্যাল ডিসেবিলিটি, এর বাইরে আর কিছুই নেই। এখন আরেকটা আসি যে সময়ের অবিরাম চলন। তো এক্ষেত্রে মনে রাখবেন যে এখানে একটা কথা বলতেছে যে আইনগতভাবে ডিসেবিলিটি হোক আর ইনএবিলিটি হোক, দুটো শব্দ ব্যবহার করছে তারা। ডিসেবিলিটি তো আমরা 6 দ্বারা পাইছি, নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন। কিন্তু এখন যদি আসি আমরা ইনএবিলিটির ক্ষেত্রে, যে ইনএবিলিটি জিনিসটা কি। তো নর্মালি যেমন ধরেন যে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনি জেলে চলে গেলেন, শারীরিক অসুস্থতা হইল, তো এটা হচ্ছে লিগালি ইনএবিলিটি। তো বলতেছে যে ডিসেবিলিটি হোক আর ইনএবিলিটি হোক, যখন কারোর বিরুদ্ধে একবার সময় গণনাটা শুরু হবে, ধরেন যে একবার স্টার্ট হয়ে গেছে, তাহলে এটা ডিসেবিলিটি হইলেও খাটবে না, ইনএবিলিটি হইলেও আর থামবে না, এটা তার গন্তব্য শেষ করবে। যেমন পাওনা টাকা আদায়ের 3 বছর, যদি তামাদি গণনা শুরু হয় কারোর জন্যই থামবে না, সে 3 বছর শেষ হবে। যেমন ধরেন যে একজন ব্যক্তির 18 বছর বয়স হইল, এখন 18 বছর যেদিন পূর্ণ হইল সেদিন থেকে তামাদি গণনা শুরু হয়েছে। এর একদিন পরে যদি বেচারা আবার পাগলও হয়ে যায়, সে আর সুবিধা পাবে না, কারণ একদিন তো তার বিরুদ্ধে তামাদি গণনা চলছে, অতএব এটা কন্টিনিউ করবে, শেষ হয়ে যাবে। পরে আমরা বিভিন্ন ধারা পাবো, এটা এডিশন করতে পারবো, ওইটা আলাদা জিনিস, কিন্তু বেসিক নিয়ম হচ্ছে একবার যদি তামাদি গণনা শুরু হয়,
এটা কারো জন্যই থামবে না, এটা শেষ করবে তার তামাদি। এই 9 ধারার এটাই হচ্ছে মূল কথা। আবার একটা ব্যতিক্রম দিয়ে বলতেছে যে শুধু একজন ব্যক্তির জন্য আমার এই ব্যতিক্রম, সেটা হচ্ছে ক্রেডিটর। এখন ধরেন যে কোনো কারণবশত এ আর বি দুইজন ব্যক্তি, এখন এ কি করছে, বি এর কাছ থেকে টাকা হাওলাত নিচ্ছে, পরবর্তীতে বি মারা গেছে, আদালত এরই দায়িত্ব দিল বি এর সম্পত্তি দেখাশোনা করার জন্য। তো এইরকম ক্ষেত্রে যতদিন কি থাকবে এ ব্যক্তি বি এর সম্পত্তি দেখাশোনার দায়িত্বে থাকবে ততদিন স্থগিত থাকবে, আর না হলে অন্য কোনো জায়গায় স্থগিত থাকবে না। তত ভিতর থেকে আসে না, আপনি শুধু হেডিংটা মনে রাখবেন, সময়ের অবিরাম চলন 9 ধারায় আছে। মূল কাহিনী হচ্ছে একবার শুরু হইলে ডিসেবিলিটি হোক আর ইনএবিলিটি হোক কারোর জন্য সে অপেক্ষা করবে না। 10 আর 11 আপনার পড়ার কোনো কাজ নাই, সরাসরি চলে যাবেন 12 নম্বরে, যে বৈধ কার্যধারায় সময়গুলো কিভাবে আমরা ক্যালকুলেশন করব, বাস্তবে আপনি কিভাবে তামাদিটা বের করবেন, কতদিন বাদ দিব, কিভাবে বাদ দিব। তো 12 নম্বর সেকশনটা 4টা সাবসেকশনে বিভক্ত। প্রথম সাবসেকশনটা আপনাকে বলে যে যে কোনো গণনার প্রথম দিন বাদ দিব। যদি এটা না বুঝেন মনে রাখবেন যে কজ অফ অ্যাকশনের দিন বাদ দিবেন, এটাও না বুঝলে মনে রাখবেন যে প্রথম দিন বাদ দিব। যেমন 14 তারিখে আমি আপনাকে টাকা দেওয়ার কথা, ধরলাম যে 14 তারিখে আমি আপনাকে টাকা দিলাম না। এখন আপনি তামাদি যখন ক্যালকুলেশনটা করবেন, তাহলে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হচ্ছে কবে, 14 তারিখ রাত 12টা পর্যন্ত আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ কিন্তু হয় নাই, আমি যে কোনো সময় দিতে পারি। আমি যখন দিলাম না তার মানে 15 তারিখে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হইল, ওই প্রথম দিন 15 তারিখ বাদ যাবে, আপনার ক্যালকুলেশন শুরু হবে 16 তারিখ থেকে। কারণ রাত 12টায় তো আর আদালত খোলা থাকে না, 4টায় বন্ধ হয়ে যায়। তো ওই জন্য তারা একদিনটা আপনার জন্য, যাতে আপনার নষ্ট না হয়, ওই জন্য বলতেছে যে গণনার প্রথম দিন বাদ দেন। না বুঝলে চিন্তা করেন যে কজ অফ অ্যাকশন যেদিন অ্যারাইজ হচ্ছে ওই প্রথম দিন বাদ দেন, এই যেভাবে আপনার মনে থাকে, তাহলে কজ অফ অ্যাকশনের দিন বাদ দিতে পারবো। আর ওইটা যদি না বুঝি মনে রাখবেন যে যে কোনো ক্যালকুলেশনের প্রথম দিন বাদ। 2 নম্বরে যেটা বলে যে কোনো আদালত যেদিন কোনো জাজমেন্ট দেয়, যেদিন কোনো ডিক্রি দেয়, যে কোনো আদেশ দেয়, ওই দিনটা আমরা বাদ দিব। ধরেন যে বিচারক কি করলো, 3টা 30 একটা রায় দিল, এখন আপনি কি ওই দিনে আবার সার্টিফাইড কপি নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন? পারবেন না। তো ওই জন্য ওই দিনটা আমরা বাদ দিব। তাহলে রায়ের দিন, ডিক্রির দিন, আদেশের দিন, যেদিন জাজমেন্টটা দেওয়া হইলো ওই দিনটা আমরা বাদ দিব। প্লাস ওই রায়, জাজমেন্ট, ডিক্রি এগুলা জাবেদা নকল পাইতে যত দিন লাগবে, 10 দিন, 20 দিন, 1 মাস লাগুক, ওই সময়টা আমরা বাদ দিতে পারবো। 3 নাম্বারটা স্পেশালি দেওয়ানি মামলার জন্য করা হয়েছে। নর্মালি আপনারা জানেন যে প্রথমে রায় আসে, রায়ের পরে ডিক্রি আসে। রায় হচ্ছে বিস্তারিত, কোন ইস্যুটা কার প্রতি সেটেল হইলো সেটা থাকে, আর ডিক্রিতে শুধু প্রতিকার থাকে। এখন 3 নম্বর বলতেছে যে আপনি যদি একটা ডিক্রির বিরুদ্ধে আপিল রিভিউ করতে চান, অবশ্যই রায়ের কপি লাগবে। আমরা দেখবো যে কোন ইস্যু কার প্রতি সেটেল হইলো, তাহলে রায়ের কপির দরকার আছে। তো রায়ের কপি পাইতে যত দিন লাগবে ওই দিনটাও বাদ দিতে পারবেন। সর্বশেষ, যদি আপনি আরবিট্রেশন প্রসিডিং এ থাকেন, সমঝোতায় থাকেন, আপনি রোয়েদাদ বা অ্যাওয়ার্ডটাকে সেট এসাইড করতে চান, আপনার মন পুত হয় নাই, আপনি ওইটাকে রদ করবেন, তাহলে ওই রোয়েদাতের সার্টিফাইড কপি তো আপনার কাছে লাগবে। তো এর জন্য সাবসেকশন 4 বলতেছে যে আরবিট্রেশন প্রক্রিয়ায় রোয়েদাতের সার্টিফাইড কপি পাইতে যতদিন লাগবে ওই সময়টা বাদ যাবে। এই 4টা বাস্তব জীবনও কাজে আসবে, এটা আপনি বারবার পড়ে মনে রাখবেন। বাকি 13 থেকে 25 পর্যন্ত ওয়ান লাইনার, এর চাইতে বেশি কিছুই নাই, জাস্ট 1 মিনিটের পড়াশোনা, সময় নষ্টের কোনো কাজ না। 13তে জাস্ট এই কথা বলে যার বিরুদ্ধে মামলা করবেন যতদিন সে দেশের বাইরে থাকবে ওই সময়টা আপনি বাদ দিবেন। 14তে বলে যে ভাই যদি আপনি ভুল আদালতে সরল বিশ্বাসে মামলা করেন, যতদিন ওই আদালতে মামলা চলবে ওই দিনগুলা বাদ দিবেন। 15তে বলে যে যদি কোনো মামলায় আদালত ইনজাংশন দেয় বা আইনগতভাবে নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকে তাহলে ওই সময়টা বাদ দিবেন। 16তে বলে যদি কোনো প্রকার আদালতের মাধ্যমে যে নিলামে কোনো সম্পত্তি বিক্রি হয়, ওই সম্পত্তিগুলা বিক্রির ক্ষেত্রে যদি কেউ ওই বিক্রিটা রদের দরখাস্ত দেয়, ওইটা নিষ্পত্তি হইতে যতদিন সময় লাগে ওই সময়টা বাদ দিবেন। 17তে বলে যে একজন ব্যক্তি যদি মারা যায় তাইলে ইফেক্ট অফ ডেথ, মৃত্যুর ফলাফলটা কি হবে, মানে আপনি অধিকার অর্জন করার পূর্বেই মারা গেলেন, বাদী হওয়ার আগেই মারা গেলেন, বিবাদী হওয়ার আগেই মারা গেলেন। তো এইরকম ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি মারা গেলে আপনার সম্পত্তির উত্তরাধিকারী যারা হবে তারা অধিকার পাবে। কিন্তু 17তে জাস্ট 3টা ব্যতিক্রম আছে। বলে যে আপনার উত্তরাধিকারীরা যেই দিন যোগ্য হবে ওই দিন বাদী হইতে পারবে, বিবাদী হইতে পারবে, কোনো টাইম ফ্রেম দেওয়া নাই। কিন্তু ব্যতিক্রম, অগ্রকয়ের মামলায় চলবে না, দখল উদ্ধার মামলায় চলবে না,
আর বংশগত পদ উদ্ধারের মামলায় চলবে না। এই ৩ মামলা ছাড়া বাকি ক্ষেত্রে ধরেন যে আপনি মারা গেলেন, আপনার ৩ বছরের একটা বাচ্চা আছে, তাহলে এই বাচ্চার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত ক্যালকুলেশনটা স্থগিত থাকবে, ওই সময়টা আপনি বাদ দিতে পারবেন। আর এরপরে যদি আমরা দেখি 18তে বলে যে ফ্রড বা প্রতারণার ফলাফল কি। সিম্পল জিনিস, আপনি জানেন না আপনার সাথে প্রতারণা হয়েছে, কিছু আসে যায় না, যেই দিন জানবেন ওই দিন থেকে আপনি প্রতারণা আপনার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। তাহলে ইফেক্ট অফ ফ্রড কি, যেই দিন আপনি জানতে পারবেন বা যেই দিন আপনার বিরুদ্ধে দলিলটা ব্যবহার করা হবে, যেই দিন আপনি জানবেন যে আপনার একটা অধিকার, আপনার একটা সম্পত্তি কেউ আপনাকে গোপন করছে প্রতারণার মাধ্যমে, তো ওই দিন থেকে তামাদি গণনা শুরু হবে। 19 নম্বরে বলে যদি আপনি কাউকে লিখিত আকারে তামাদির সময়ের মধ্যে কোনো স্বীকারোক্তি দেন, তাহলে 19-এ কি হচ্ছে, অ্যাকনলেজমেন্ট। তামাদির সময়ের মধ্যে লিখিত আকারে কাউকে যদি কোনো অ্যাকনলেজমেন্ট দেন, তাহলে নতুন করে তামাদি শুরু হবে। এটা টাকা পয়সাও হইতে পারে, জায়গা জমিও হইতে পারে। 20-এ বলে যে যদি আপনি কোনো ঋণের টাকা বা সুদের টাকা আংশিক যদি পরিশোধ করেন আর যদি সাথে লিখিত থাকে, তাইলে নতুন তামাদি শুরু হবে। আর 21টা ছিল, এটা আমাদের দরকার নাই, যে এই লিখিতগুলো আপনি ছাড়াও আপনার এজেন্ট দিতে পারে, নাবালক হইলে তার অভিভাবক দিতে পারে, পাগল হইলে তার কমিটি দিতে পারে, অথবা এই ধরনের ব্যক্তিদের এজেন্টও দিতে পারে, ওইটা আমাদের লাগবে না। 22 নাম্বারটা মনে রাখবেন, বাদী বিবাদী যাকে যেদিন মামলায় যুক্ত করবেন তার বিরুদ্ধে তামাদি আমরা সেদিন থেকে হিসাব করব। আর 23-এ বলে যদি অভিরাম কেউ কোনো সিভিল চুক্তি ভঙ্গ করে, টট আপনারা পড়ছেন এলএলবি জীবনে, সিভিল রং যেটাকে বলে, প্রতিনিয়ত কেউ আপনার সিভিল রং করতেছে, টট করতেছে, চুক্তি ভঙ্গ করতেছে, তো তামাদি কোন দিন থেকে হিসাব করবেন? তার মানে সর্বশেষ দিনটা নেবেন, অবিরাম চুক্তি ভঙ্গ, অবিরাম তামাদি কন্টিনিউ করবে। 24-এ বলে যদি আপনি কোনো ক্ষতিপূরণ মামলা দায়ের করতে চান কোনো স্পেশাল ড্যামেজের জন্য, তাহলে স্পেশাল ড্যামেজ যেদিন না হবে ওই দিন পর্যন্ত তামাদি গণনা শুরু হবে না। যেমন আপনার এরকম একটা সম্পত্তি আছে, পাশের জমিওয়ালা কি করছে, এখানে একটা পুকুর খনন করছে, আপনি বলতেছেন যে ভাই বর্ষাকাল আসলেই তো এটা ভেঙে যাবে, আমার জমি আপনার এখানে চলে যাবে, তো আপনি মামলা দায়ের করতে পারবেন না, কারণ ক্ষতিটা তো হয় নাই, বাস্তবে তো ভাঙে নাই, আপনি কিসের ক্ষতিপূরণ মামলা করবেন? যেই দিন ভাঙবে ওই দিন থেকে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে, আপনি মামলা দায়ের করতে পারবেন। তাহলে বিশেষ ক্ষতি যেই দিন না হবে সেদিন পর্যন্ত তামাদি স্থগিত থাকবে। 25-এ বলে যে কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে যে তারিখগুলা থাকবে, বছরগুলা থাকবে, ক্যালকুলেশন থাকবে, ওগুলা ইংরেজি গ্রেগরীয় ক্যালেন্ডার, ব্রিটিশ ক্যালেন্ডার বা ইংলিশ ক্যালেন্ডার, যেটা আপনি বুঝেন, মানে ইংরেজি বছর অনুযায়ী হিসাব হবে, কোনো বাংলা, নেটিভ, আরবি, হিন্দি এগুলা চলবে না। তাইলে এইটা হচ্ছে আমাদের 25-এর মূল জিনিস। তাইলে দেখেন এই যে 13 থেকে 25 এইটার ভিতরে আপনার যাওয়ারই দরকার নাই এমসিকিউ আর ভাইবার জন্য। আরেকবার স্মরণ করেন, 13তে তাইলে যতদিন বিদেশে ততদিন বাদ, 14তে ভুল আদালতে ততদিন বাদ, 15তে নিষেধাজ্ঞা বা নোটিশ ততদিন বাদ, 16তে বিক্রয় রদের নিষ্পত্তির সময় বাদ, 17তে মারা গেলে উত্তরাধিকারী যতদিন যোগ্য না হচ্ছে ততদিন বাদ, 18তে প্রতারণা হইলে আপনি জানেন না, কিছুই করার নাই, যেই দিন জানবেন কন্টিনিউ করবে, শুরু হবে। 19-এ ইন টাইম লিখিত আকারে যদি তাহলে 19-এ আমরা যদি কাউকে অ্যাকনলেজমেন্ট দেই ইন টাইম সময়ের মধ্যে, মানে ধরেন যে পাওনা টাকা আদায়ের সময় হচ্ছে 3 বছর, 3 বছরের মধ্যে যদি আমি বলি যে ভাই ঠিক আছে আগামী বছর দিয়ে দিব, লিখিত আকারে যদি দেই, তাহলে নতুন করে তামাদি শুরু হবে। ঋণের টাকা বা সুদের টাকার ক্ষেত্রে একই রকম, ইন তামাদির মধ্যে যদি কোনো সামান্য অংশ বা সুদের টাকা দেই, তাহলে নতুন তামাদি চলবে। বাদী বিবাদী যাকে যেদিন যুক্ত করব তার বিরুদ্ধে তামাদি আমরা সেদিন থেকে ক্যালকুলেশন করব। আর টড বা সিভিল রং, অবিরাম চুক্তি ভঙ্গ, প্রতিনিয়ত তামাদি শুরু হবে। স্পেশাল ড্যামেজ না হইলে স্পেশাল ড্যামেজের কোনো ক্ষতিপূরণ মামলা দায়ের করা যাবে না, মানে কজ অফ অ্যাকশনটা অ্যারাইজ হবে না। আর যে কোনো ক্যালকুলেশন আমরা গ্রেগরীয় ক্যালেন্ডার, ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করব। এইভাবে আপনি 10 বার পড়েন, 20 বার পড়বেন, 100 বার পড়বেন, যখন আপনার একদম হাতের মুঠোয় চলে আসবে আপনি চিন্তা করবেন যে আপনি এখন তামাদি আইনের উপর দক্ষতাটা অর্জন করতে পারছেন। এর বাইরে ভিতরের আপাতত আপনার দেখারই দরকার নাই কি আছে। আর 2-3টা সেকশন আছে, একটা হচ্ছে ইজমেন্ট, একটা হচ্ছে যে আমাদের এক্সটিংগুইশমেন্ট অফ প্রপার্টি রাইট। তো ইজমেন্টটাকে আমরা সহজ করে দিই, এখানে অনেক ক্যালকুলেশন আছে, তো
তো প্রথমেই ইজমেন্ট রিলেটেড আলোচনা করে আমাদের কত নাম্বার 26 নাম্বার সেকশন, এটা মনে রাখবেন। মাঝে মধ্যে এটাও সম্ভবত একবার এমসিকিউতে ছিল যে কোন ধারা ইজমেন্ট নিয়ে আলোচনা করে। তাইলে 26-এ ইজমেন্ট নিয়ে আলোচনা করে, 27-এ তার ক্যালকুলেশন হিসাব করে, যে ইজমেন্ট ক্যালকুলেশন করার সময় স্পেশাল কন্ডিশন আলোচনা করে। এখন ইজমেন্টের জিনিসটা কি? তো ইজমেন্ট আসলে কথা হচ্ছে যে আমরা যেমন গ্রাম্য ভাষায় বলি বা আমাদের বাংলা সাহিত্যের বলি যে পরের ধনে পদ্মারি, মানে অপরের সম্পত্তি আপনি ব্যবহার করে আপনি অধিকারী হয়ে যান, এটাই হচ্ছে ইজমেন্ট, আর কিছু না। বলতেছে যে ব্যক্তিগত সম্পত্তি হইলে 20 বছর, সরকারি সম্পত্তি হইলে 60 বছর। এই বছরটা মনে রাখবেন, এটা মাঝে মধ্যে আসে। যে কোনো প্রকার আলো, বাতাস, আপনার পানি, রাস্তা অথবা অন্য যে কোনো পজিটিভ অথবা নেগেটিভ, যেমন ধরেন যে আপনার বাড়ির পাশে একটা বাগান আছে, প্রতি বছর আম যখন আসে আপনি ওইখান থেকে আম খান, ওই ব্যক্তি আপনারে বাধা দেয় না, প্রকাশ্য খান, প্রতিবার আসলেই খান, এইরকম 20 বছর ধরে খাচ্ছেন। 21 বছরে এসে সে বাধা দিতে গেলে আপনার অধিকারটা থাকবে, সে আর আপনারে বাধা দিতে পারবে না। তো এই জন্য অন্যান্য সুবিধা এখানে বলতেছে। তাইলে আলো, বাতাস, পানি, রাস্তাঘাট, চলাচল, এগুলা অথবা এনি আদার কাইন্ড অফ পজিটিভ অর নেগেটিভ ইজমেন্ট। এগুলোর কন্ডিশনটা মনে রাখবেন, কন্ডিশনটার উপর ভিত্তি করে আপনারা বিভিন্ন প্রকার উদাহরণ দিয়ে দিতে পারে। তো ইজমেন্ট অর্জন করতে হলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে বিনা বাধায় আপনাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে একটানা ব্যবহার করতে হবে, মানে নিয়মিত ব্যবহার করতে হবে। 3 নাম্বারটা হচ্ছে প্রকাশ্য হবে, এমন না যে রাতের বেলা যায় আপনি চলাচল করেন, দিনে তার ভয়ে চলেন না, এরকম হইলে চলবে না, প্রকাশ্য হবে এক্সপ্রেসলি। এরপরে আছে তার কাছ থেকে পারমিশন নিতে পারবেন না, মানে অনুমতি চাইতে পারবেন না যে ভাই আমি আপনার রাস্তা দিয়ে চলি, আম বাগান থেকে একটু আম খাই, নদী থেকে পানি উঠাই। অনুমতি চাইলে সুখাধিকার হয় না, তাহলে অনুমতি চাওয়া যাবে না। অনুমতি ছাড়া প্রকাশ্য রূপে একটানা বিনা বাধায়। আর সে বাধা দিলেও আপনি যদি তার বাধা মেনে না নেন, সে বলতেছে যাইয়েন না, আপনি বলতেছেন আমি ব্যবহার করব, এইরকম হইতে হবে। সে বাধা দিছে, আপনি মেনে নিচ্ছেন, তাইলে আপনার আবার এই সুখাধিকার আসবে না। এখন বলবেন যে ভাই এই অনুমতি ছাড়া, এটা তো কিন্তু ডেফিনেশনে নাই। এই অনুমতি শব্দটা আছে, দেখবেন যে একটা উদাহরণ দেওয়া আছে 26 নম্বরে, 2টা উদাহরণ দেওয়া আছে। 2টা উদাহরণের মধ্যে একটা উদাহরণে ওই অনুমতির কথা বলা আছে, যে সবকিছুই প্রমাণ করছে। বিবাদী আইসা বলছে সে তো পারমিশন চাইছে আমার কাছে, 100 বছর ব্যবহার করুক, সে আমার কাছে অনুমতি চাইছে যে ভাই আমি আপনার এখান দিয়ে চলবো, আমি বলছি চলেন। এখন আজকে সে সুখাধিকার দাবি করবে, খালাস, মামলা খারিজ। তাইলে বিনা বাধায়, অনুমতি ছাড়া, প্রকাশ্য রূপে একটানা যদি 20 বা 60 বছর ব্যবহার করেন, আপনার যে একটা অধিকার আসবে, এটারে বলে যে তামাদি আইনের ইংরেজিতে 2টা শব্দ ব্যবহার করা হয়েছে, যে অ্যাবসোলুট এবং ইনডিফিজিয়েবল। এই শব্দটা মনে রাখতে পারে। এই অধিকারটা অখণ্ডনীয় অধিকার হবে, চূড়ান্ত এবং অখণ্ডনীয়। আরেকটা জিনিস মনে রাখবেন, ইজমেন্টারি জিনিস ট্রান্সফার করা যায় না। আপনি মারা গেলে অধিকার কিন্তু শেষ, আপনার উত্তরাধিকারী বরাবর ওই অধিকারটা যাবে না। আপনি যতদিন জীবিত, ইজমেন্টারি রাইট বা আপনার ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট বলে ইজমেন্টারি রাইটকে ট্রান্সফার করা যায় না। আর যদি সে আপনারে বাধাও দেয়, বাধাটা যাতে 1 বছরের বেশি না হয়, মানে আপনি চলাচল করেন, সে আপনারে বাধা দিচ্ছে, 3 মাস যাইতে দেয় নাই, তারপরে আপনি যাচ্ছেন, কোনো সমস্যা নেই। 6 মাস যাইতে দেয় নাই, তারপরে যাচ্ছেন, সমস্যা নেই। কিন্তু 1 বছরের বেশি যদি বাধা হয়, তাহলে আমরা আর বলবো না যে আপনি একটানা চলছেন। আর আপনি মামলাটা কখন দায়ের করবেন? নর্মালি ধরেন যে ধরলাম যে 1980 সাল থেকে একটা রাস্তা দিয়ে চলতেছেন আপনি, সে আপনারে বাধা দেয় নাই, আজকে এসে সে আপনারে বাধা দিচ্ছে, তখন আপনি তো নর্মাল হিসাবে বলতে পারেন যে আমার তো ইজমেন্টারি রাইট আছে, সে কেন বাধা দিবে? তো আদালতে তখন আপনারে প্রমাণ করতে হবে যে 20 বছর আপনি বিনা বাধায় চলছেন, আপনার ওই 100 বছর প্রমাণ করার দরকার নেই। তাহলে আপনি কোন 20 বছর প্রমাণ করবেন? আজকে থেকে পিছনের দিকে। আজকে কত? 2025 সাল। তো এই সেকশনটা একটু যদি আমরা বলি অনেকটা টেকনিক্যাল। আপনি প্রমাণ করবেন কত? ধরেন যে 1980 সাল থেকে আপনি চলতেছেন, আপনার হিসাব মতো 20 বছর আর 45 বছর আপনি চলতেছেন, আপনার হিসাব মতো 45 হয়েছে। আদালতে আপনার এত বছর প্রমাণ করার দরকার নাই। আদালতে আপনি প্রমাণ করবেন আজকে যেহেতু 2025 সাল, আজকে আপনি বাধা পাইছেন, তাহলে আদালত বলতেছে যে 2 বছরের পিছনে যান, 2023 সাল। 2023 থেকে এই যে পিছনের 20 বছর যদি আপনি প্রমাণ করতে পারেন, অনুমতি নেন নাই, বিনা বাধায় একটানা, তাইলে আপনি ডিগ্রি পাবেন, নাইলে আপনি পাবেন না। আর ওই দিকের গুলো আপনার প্রমাণ করার কোনো দরকার নেই।
আর ওই দীর্ঘগুলো আমি নিবও না। তাইলে লাস্টের 20 বছর যদি ব্যক্তিগত সম্পত্তি হয়, সরকারি হইলে 60 বছর। এখন এই 2 বছরের ফেরকা জিনিসটা কি? নর্মালি সুখাধিকার কতদিনে মামলা দায়ের করব এইরকম তামাদির অনুচ্ছেদে দেওয়া নাই, যদিও আমরা 32 নম্বর অনুচ্ছেদে এক প্রকারের কথা বলা আছে, তবে সরাসরি সুখাধিকারের মামলার বিষয় কিন্তু বলা নাই। এখানে ওই জন্য যে জিনিসটা বলতেছে যে আপনি যেই দিন থেকে মামলাটা দায়ের করবেন ওই দিন থেকে পিছনের বিগত 2 বছরের মধ্যে সম্পন্ন 20 বছর প্রমাণ করতে হবে, মানে 2 বছর এখানে বাদ দিতে হবে আপনার। আর আপনি যে দিন থেকে বাধা পাইলেন সেদিন থেকে আগামী 2 বছরের মধ্যে মামলাটা আপনারা সাবমিট করতে হবে। মূল কাহিনী এটাই, আর কিছু না। আশা করি এটা বুঝতে পারছেন যে আপনার 60 বছর 70 বছর প্রমাণ করবেন না। আপনি যেই দিন বাধা পাইলেন ওই দিন থেকে বিগত 2 বছরে যাবেন, যাওয়ার পরে ওইখান থেকে 20 বছর আপনি ধারাবাহিক চেইনটা টানবেন যে আপনি বিনা বাধায় একটানা অনুমতি ছাড়া ব্যবহার করছেন কিনা। যদি করেন আপনি ডিগ্রি পাবেন, আর প্রমাণ করতে না পারলে আপনার মামলা খারিজ হবে। ক্যালকুলেশন এটাই, আর কিছুই নেই। এখন চলে আসি আমরা 27 নাম্বার। 27 নাম্বার বলে যে এই সুখাধিকার হিসাবে একটা স্পেশাল কন্ডিশন আছে। ধরেন যে আপনি 1980 সাল থেকে একটা রাস্তা ব্যবহার করতেছেন, করতে করতে আপনি আজকে ধরলাম যে 2000 মোটামুটি 25 সাল এখানে আমরা নেই, আরো ভালো হবে। এই 25 সালে আসে আপনি বাধা পাইলেন। এখন আপনার হিসাবে তো আপনি অনেক দিন ব্যবহার করছেন 45, কিন্তু বাস্তবে দেখা গেল 2015 সালে আসার পর এই সম্পত্তিটা 5 বছরের জন্য একজন ব্যক্তির কাছে সে ইজারা দিছে, ভাড়া দিছে, চুক্তি দিছে, লিজে দিছে। তাহলে আইন বলতেছে যে যেই দিন থেকে সে যেহেতু 3 বছরের বেশি কারো কাছে ইজারা দিছে, তাইলে এই 5 বছরটা আপনারে বাদ দিতে হবে আপনার তামাদি ক্যালকুলেশনের ক্ষেত্রে। অথবা ধরলাম যে 2015 সালে এই সম্পত্তিটার মালিকানায় আসছে লাইফ ইন্টারেস্ট হিসাবে, যেমন হিন্দু ব্যক্তি মারা গেলে তার স্ত্রী কি পায়? জীবন সত্য হিসাবে পায়। তাইলে এই স্ত্রী যতদিন জীবিত থাকবে লাইফ ইন্টারেস্ট হিসাবে ভোগ করবে, ওই সময়টা বাদ দিতে হবে ক্যালকুলেশন থেকে। তাহলে এইখানে কি করব আমরা? এই যে 3 বছরের বেশি ইজারায় দিলে বা লাইফ ইন্টারেস্টে থাকলে ওই সময়টা আমরা বাদ দিব। তবে এটার উপর আবার আরেকটা কন্ডিশন, যে কখন বাদ দিবেন? যদি এরা 3 বছরের মধ্যে আপত্তি করে। ধরেন যে 2015 সালে লাইফ ইন্টারেস্টে ছিল, 2020 সালে আসে লাইফ ইন্টারেস্ট শেষ হইল বা ইজারা শেষ হইল, এখন সম্পত্তিটা মূল মালিকের কাছে গেল। এখন মূল মালিক যদি আগামী 3 বছরের মধ্যে আপত্তি করে যে ভাই আপনি এখান দিয়ে চলবেন না, তখন যখন আপনি আদালতে মামলা দায়ের করতে যাবেন, তখন বিচারক বা যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন আপনার হিসাব করতে হবে যে 15 সাল থেকে 20 সাল 5 বছর তো আমি সুখাধিকার অর্জন করতে পারি নাই। তাইলে এই 15 সালের পূর্বে আমার কি হচ্ছে কিনা 20 বছর, যদি হয় ডিগ্রি পাবেন, না হইলে পাবেন না। 27 নম্বর ওইটাই বলে যে আপনি যখন সুখাধিকারের 20 বছর হিসাব করবেন, এর মাঝখানে যদি কোনো প্রকার লাইফ ইন্টারেস্ট অথবা 3 বছরের বেশি ইজারায় ওই সম্পত্তি থাকে, আর ওই ব্যক্তিরা ওই লাইফ ইন্টারেস্ট শেষ হওয়া অথবা ইজারা শেষ হওয়ার 3 বছরের মধ্যে আপত্তি করে, তাইলে মধ্যবর্তী সময়টা আপনারা বাদ দিতে হবে। সর্বশেষ সেকশন নাম্বার 28, এটা হচ্ছে মালিকানা বিলুপ্তি। তো এই সেকশনটার নাম হচ্ছে অ্যাডভার্স পজেশন অথবা বিরুদ্ধ দখল, অথবা বলি যে আমরা ওনারশিপ বাই প্রেসক্রিপশন, ওনারশিপ বাই পজেশন, ওনারশিপ বাই অ্যাডভার্স পজেশন, যে কোনো এক নামে ডাকবেন, একই কথা। তো এইটার মধ্যেও আর কিছু বলা নাই, আমাদের তামাদি আইনের 28 ধারায় শুধু বলা আছে যে যদি আপনি দখল উদ্ধার জনিত মামলাটা 12 বছরের মধ্যে না করেন তাহলে আপনার মালিকানা এক্সটিংগুইশ হবে। টোটাল তামাদি আইন শুধু আইনগত অধিকারকে খর্ব করত, এই 28 দ্বারা আপনার সম্পত্তির অধিকারও খর্ব করে। তো এখানে একটা কন্ডিশন যেটা হচ্ছে সম্পত্তিটা আপনার বাস্তবে আপনার দখলে থাকতে হবে, প্রকাশ্য দখল থাকতে হবে, বিরুদ্ধ দখল থাকতে হবে, একটানা থাকতে হবে। যেমন ধরেন যে কেউ একজন শহরে থাকে, গ্রামের বাড়িটা তার তালা বন্ধ, আপনি প্রতি রাতে যান সেখানে থাকেন, 20 বছর ধরে থাকতেছেন, কোনো লাভ নাই, কারণ আপনি শুধু রাতে থাকেন। আপনি একটানা প্রকাশ্য রূপে, মানে সবাই জানবে যে ওর বাড়িটা আপনার দখলে আছে, আপনি ব্যবহার করেন, এইরকম হইতে হবে। আর মূল মালিকের বিরুদ্ধে থাকতে হবে, মানে যিনি প্রকৃত মালিক ওই মালিকের বিরোধিতায় আপনার দখলটা থাকতে হবে। তখনই আমরা বলবো যে আপনি 28 ধারায় কি হয়েছে, আপনি 28 ধারা মূল মালিকের মালিকানা তো খর্ব হচ্ছে, আর আপনি যদি 28 ধারা মালিকানা অর্জন করতে চান
তখন আপনি এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায়, তাহলে দেখেন দখল উদ্ধার করতে হইলে 8 ধারায় যাইতে হইতো, 42 ধারায় গেলে রিজেক্ট হইতো, কিন্তু এখানে আপনার দখল আপনার কাছেই আছে। আদালত থেকে আপনি কি চাচ্ছেন? ওই যে একটা অধিকার চাচ্ছেন, ডিক্লারেশন। সম্পত্তি তো আপনার আছে, আপনার কিছু লাগবে না, আদালত ডিক্লারেশনটা দিলে ওইটাই আপনার দলিল। তো এই জন্য 42 ধারা আপনি জাস্ট একটা ডিক্লারেশন নেবেন, ঝামেলা শেষ। তো এই হচ্ছে টোটাল আমাদের তামাদি আইনের সেকশনগুলা। আশা করি আপনাদের বোঝার কথা। আর এই সেকশনটা আপনার নামগুলাই বেশি আসে, যে অ্যাডভান্স পজেশন, ওনারশিপ বাই প্রেসক্রিপশন, ওনারশিপ বাই পজেশন, যেটা আপনার মনে থাকে সেটাই পড়বেন। তো আশা করি তামাদি আইনের এই অংশ থেকে যদি প্রশ্ন না থাকে আমরা দ্বিতীয় অংশে যাব। তো এখান থেকে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন।